বন্যা আবার হালকা কণ্ঠে বলল, তোর তো সব আবদার মেনে নেওয়া হলো, তাহলে এবার নিচে যাবি না কেন? তানভীর বন্যাকে থামিয়ে দিয়ে মেয়ের উদ্দেশ্যে বলল, ঠিক আছে মাম্মা, আমি তোমাকে খাইয়ে দিয়ে যাব। তানভীর উঠে যেতে যেতে মিমও বন্যার উদ্দেশ্যে বলল, নিচে খেতে যেতে। মিম এবার বলল, আমি তো বলেছিলামই, আমিও আহিয়ানকে ডাকতে এসেছি, এখানে তোমাদের কথা শুনে থেমে গেলাম। তোমরা যাও, আমি ওকে ডেকে নিয়ে যাচ্ছি। তারপর সকলে চলে গেল, শুধু তিধা মন খারাপ করে চুপচাপ নিজের ঘরে বসে রইল। আহিয়ান ভাই দেশে ফিরেছে 10 দিন। এই 10 দিন মানুষটা কেমন জানি অভ্যাসে পরিণত হয়েছে। মনে হয় কয়েক ঘন্টা দেখা না হলে মনের মধ্যে অস্থিরতা তৈরি হয়। তিধা ব্যালকনিতে গিয়ে তাকিয়ে রইল পুরোই অন্ধকার আকাশের দিকে। আকাশের চাঁদ নেই, কথাটা ভাবতেই মনে পড়ে গেল 2-3 দিন আগের স্মৃতি। সেদিন আকাশের চাঁদ ছিল, চারপাশে জোনাকি পোকার ভিড় ছিল, আর আজ সব থেকে বেশি ছিল তার প্রিয় আহিয়ান ভাই। আজ আকাশে চাঁদ নেই, জোনাকি পোকা নেই, সাথে আহিয়ান ভাইও নেই। বিষয়টা ভাবতেই বুকের ভেতরটা কেমন জানি মুচড়ে উঠল। তানভীর, বন্যা, আহিয়ান, মিম নিচে গিয়ে দেখলো কেউ এখনো খেতে বসেনি, তাদের অপেক্ষায় আছে। তাই তারা তাড়াতাড়ি করে চেয়ার টেনে খেতে বসলো। আবির তানভীরের উদ্দেশ্যে বলল, কিরে মেয়ে কই? নিচে এখনো খেতে আসছে না? নিচে খেতে আসতে চাইছে না, আমি ওকে উপরে গিয়ে খাইয়ে আসবো। আবির বা চিন্তিত ভঙ্গিতে বলল, শরীর ঠিক আছে তো? নিচে কেন খেতে আসবে না? তানভীর খানিকটা হেসে বলল, আমার মনে হয় পাগলি মেয়েটার মন খারাপ, মন ভালো নেই, তাই নিচে খেতে আসতে চাইছে না। এবার পাশ থেকে গম্ভীর কণ্ঠে মুখ খুললেন আলী আহমেদ খান, কি হয়েছে তিধা রানীর? তানভীর, বড়াবু তুমি তো ওকে চেনো, কখন কি বলে ঠিক নেই। মন মতো কিছু না হলে কান্নায় ভেঙে পড়ে, তা তো জানি। এখন কি হয়েছে মহারানীর? হঠাৎ করে বলছে ওর নাকি এ বাড়িতে ভালো লাগছে না, ও আবার অন্য কোথাও বেড়াতে যেতে চায়। তাই মিম বলছিল আগামীকালকে যাওয়ার সময় ওকে ওর সঙ্গে নিয়ে যাবে। তা তুমি কি বলো বড় আব্বু? ওর কথা শুনে মুহূর্তে আহানের মাথা তুলে তাকায়, কিন্তু কিছু বলল না। খাওয়ায় মনোযোগ দিতে চাইল, কিন্তু মুখ থেকে ব্যথা তো এই শব্দ করতেই। পাশ থেকে মেঘ এগিয়ে এসে ছেলেকে হাতে দেখল ডান হাতের আঙ্গুলগুলো অনেকখানি কেটে গেছে। মেঘের মায়ের মন মুহূর্তেই আশ্চর্য কণ্ঠে বলল, তোর কি হয়েছে বাবা, এতটা কাটলো কিভাবে? মেঘের আতঙ্কিত কণ্ঠ শুনে সকলে দৃষ্টি ঘোরালো। আইয়ান নিজের হাতটা লুকানোর ভঙ্গিতে বলল, এমনি মাম্মা, তেমন কিছু হয়নি, বাইরে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আবার চিন্তিত কণ্ঠে ছেলেকে প্রশ্ন করলো, শরীরে আর কোথাও ব্যথা পেয়েছ? আবির তীক্ষ্ণ দৃষ্টিতে এক পলক ছেলের দিকে তাকালো। আবির জানে তার যৌবনকালের সকল অভ্যাস তার ছেলের মধ্যে বিদ্যমান, তাই সবাই এক হাত কাটাকে স্বাভাবিক মনে করে নিল। আবির এখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলের দিকে। মেঘ আদুরে ভঙ্গিতে ছেলের মুখে খাবার তুলে দিল, কিন্তু ওর হাত দেখে সবাই চিন্তিত। আহিয়ানের অ্যাক্সিডেন্টের কথা শুনে কিচেন থেকে বেরিয়ে এলো মিম, বন্যা আর রায়। বন্যা এগিয়ে এসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হাতটা ড্রেসিং করাসনি কেন বাবা? খেয়ে নে, তারপর মামুনি ড্রেসিং করিয়ে দিবে। আহিয়ান মুখটা থমথমে করে বলো, তেমন কিছু হয়নি মামুনি, তুমি তো চিন্তা করো না। আবে কিছু একটা ভেবে তানবীরের উদ্দেশ্যে বলো, তিধা হঠাৎ করে মেয়েদের বাড়িতে বেড়াতে যাবে কেন? তানবীর বলো, ভাইয়া ওর নাকি এ বাড়িতে ভালো লাগছে না। এ পাশ থেকে আলী আহমেদ খান বলো, যেতে চায় যাক না, সমস্যা কি, কয়েকদিন হয় ওখানে থেকে কলেজ করবে। আহিয়ান চুপচাপ থেকে সকলের কথা শুনে তারপর মায়ের উদ্দেশ্যে বলো, অনেক খেয়েছি আম্মু, আর খাবো না, পেট ভরে গেছে। মেঘ ওকে আরেকটু খাওয়ানোর জন্য জোর করলো, কিন্তু আহিয়ান খেলো না, উঠে চলে গেল নিজের রুমে দেখে। এতক্ষণ চুপচাপ করে থাকা আরিফ হঠাৎ বলল, ভাইয়া দিদা আমাদের সাথে দেখা যাবে। কেন? আহিয়া, যা, 2 কদম বোন একসাথে থাকবে। আবির কিছু বলার আগে আহিয়া বলো, না চাচ্ছ তিদা তো ওখানে গিয়ে কলেজে যাবে, কোচিংয়ে যাবে, তাছাড়া তিদার সাথে জয়ও যাবে। আমার একা একা ভালো লাগবে না, আমি এখানেই থাকি। তিদা বরং ঘুরে আসুক। আহিয়ার কথা শুনে আর কেউ কিছু বলল না। একা একা সকল পুরুষের খাওয়া শেষে উঠে গেল। এখন বাড়ির সকল মেয়ে বউরা খেতে বসলো। বন্যার চোখে মুখে চিন্তা দেখে
মেঘ জিজ্ঞাসা করলো, কি হয়েছে বন্যা? বন্যা বলল, আজকাল মেয়েটাকে নিয়ে খুব বেশি চিন্তা হয়। সামনের মাসে পরীক্ষা, কিন্তু মেয়েটার সেদিকে কোনো হেলদোলই নেই। পাশে চেয়ার টেনে রায় খেতে খেতে বলল, চিন্তা করিও না তো ভাবি। তিথা ভালো ছাত্রী, দেখো খানবাড়ির মুখ উজ্জ্বল করবে। এবার মালিয়া খান, আকলিমা খান, হালিমা খান সহ সকলেই বন্যাকে সান্ত্বনা দিল, চিন্তা করতে বারণ করলো। এই মেয়ে, এই অধম, তাকে ছেড়ে বারবার কয়ে যাও। তুমি রিহানের মেসেজ দেখে ঘরে এসে আহিয়া একাই মনে হেসে উঠল। তারপর মেসেজে রিপ্লাই লিখলো, আপাতত কোথাও যাচ্ছে না, কিন্তু খুব শিগগিরই যাবে। খুব শিগগিরই যাচ্ছি। রিহান, এবার তোমাকে একেবারের জন্য যেতে আমি কিছুতেই দিচ্ছি না। আহিয়াও তাই। রিহান, জি ম্যাডাম। আহিয়া, তাহলে কি করবেন জানতে পারি? রিহান মৃদু হেসে বলল, সেটা সময় আসলে জানতে পারবে। আসলে আবারও হাসলো। টাইপ করতে করতে রিহানের আরেকটা মেসেজ আসলো, আজকাল আহিয়ানের কি হয়েছে বলতো? ওকে ফোনে পাইনি। আহিয়া কিবোর্ডের আগে মেসেজটি কাটিয়ে আবার উত্তর দিল, ভাইয়া মনে হয় ছোটোখাটো বাইক অ্যাক্সিডেন্ট করেছে, একটা হাতে ব্যথা পেয়েছে একটু। রিহান, কি বলছো এসব? এখন কি অবস্থা ওর? ভালো, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে ভাইয়া মিথ্যে বলছে। রিহান, এমন কেন হলো তোমার? আহিয়া, ভাইয়া তো কিছু একটা লুকাচ্ছে যা আমরা কেউই জানি না। রিহান, ওকে বল কল রিসিভ করতে। আহিয়া, আপনার কি মাথা ঠিক আছে? রিহান, আমার তো মনে হচ্ছে মাথা আমারই ঠিক আছে, তুমি কি বলো? ঠিক নেই। আহিয়া, একটুও ঠিক নেই। যদি ঠিক থাকতো তাহলে এমন আজব কথা বলতেনই না। ওর কথা শুনে রিহান কয়েকটা হাসির মুভি পাঠালো। গভীর রাত, চারদিকে শুনশান। দূর থেকে ভেসে আসছে কয়েকটা নেড়ি কুকুরের ডাক। পুরো খানবাড়ি ডুবে আছে নিস্তব্ধতায়। ঈদা এখনো মন খারাপ করে বিছানার এপাশ ওপাশ করছে। সে জানে না আহিয়াকে দেখার জন্য কেন সে এত ছটপট করে। হৃদয় ব্যাকুল হয়ে যায়। আজকাল আহিয়ানোর কঠোর কথা কলিজায় লাগে, কিন্তু আগে তো এরকমই হতো না। আহিয়ান ভাইয়া ছোটবেলা থেকে তিথাকে থাপ্পড় মারতো, কথায় কথায় ধমক দিত। আগে তো এরকম লাগতো না। তবে এখন কেন এই মানুষটা এই 10 দিনে কি জাদু করেছে, তিথা তা জানে না। তবে একটা কথা সত্যি, এখন ওকে ছাড়া নিঃশ্বাস নেওয়াও কষ্ট। সেই দুপুর থেকে মেয়েটা কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলছিল, বারবার অবুঝ মনটাকে বোঝাচ্ছে আহিয়ান ভাইয়ের সাথে আর মিশবে না। কিন্তু ওর মনটা যে বড্ড অবুঝ, মন থেকে সেটা বুঝতেই চায় না। ঘড়ি কাটা তখন রাত 2টা। দিদা এখনো ঘুম নেই। বারবার মনে হচ্ছে দীর্ঘ 12 ঘন্টা কেটে গেছে। আহিয়ান ভাইয়ের মুখশ্রীটা দেখা হয় না। নিজের মনটাকে বোঝাতে না পেরে উঠে বসলো। ধক করে 1 গ্লাস পানি খেয়ে ছুটল নিজের মনের খিদে মিটেতে। চাপানো দরজাটা আলতো করে ছুঁয়ে দিতেই খুলে গেল। দিদা নিঃশব্দে এগিয়ে গেল সামনে। অন্ধকারের ড্রিম লাইটটার মৃদু আলোতে দেখা যাচ্ছে আহিয়ান ভাই কাত হয়ে শুয়ে আছে। হাতে সাদা ব্যান্ডেজ করা। ব্যান্ডেজগুলো দেখে মাত্রই দিদার বুক কেঁপে উঠল। কারো কাছে ধরা পড়া চিন্তা করলো না। নুপুর ভাই রিমিঝিমি শব্দে দৌড়ে গেল আর আহিয়ান ভাইয়ের কাছে। ব্যান্ডেজ করা হাতটা আলতো করে দ্বিধা কেঁদে দিল। দিদা চুপচাপ আহিয়ানের হাতে কয়েকবার ঠোঁট ছোঁয়ালো। আহিয়ান হালকা নড়ে উঠল। দিদা তখন ওর হাতের উপরে অশ্রু বিসর্জন দিচ্ছে। দিদা দেখলো, নড়ে চড়ে আবার ঘুমিয়ে গেল। দিদা এবার চোখ তুলে তাকালো আহিয়ানের ঘুমন্ত মুখের দিকে। কি নিষ্পাপ ঘুমন্ত মুখ! মানুষটা ঘুমন্ত মুখের দিকে দেখলে বোঝা যায় না সে এত গম্ভীর ও রাগী প্রকৃতির লোক। দিদা আরিয়ানের আঙ্গুলগুলো ধরে আলতো কণ্ঠে আস্তে আস্তে বলল, সরি আহিয়ান ভাই, আপনি বলছিলেন আপনার রুমে আর আসতে না, কিন্তু আমি আমার নিজের মনকে বোঝাতে পারিনি। কিন্তু প্রমিস করছি আমি আগামীকাল চলে যাব আপনার থেকে অনেক দূরে। আমি আর আপনাকে জানাতে আসবো না। জ্ঞান জ্ঞান করে আপনার মাথা খাবে না, আমি সত্যি চলে যাব। অন্তঃপর কান্না করা অবস্থায় তো আহিয়ানের কাটা হাতে আরও কয়েকবার ঠোঁট ছুঁয়ে দিয়ে হাঁটা দিল নিজের রুমের দিকে। দিদা বেরিয়ে যাওয়ার 2 মিনিটের মাথায় আহিয়ান উঠে বসলো। নিজের ব্যান্ডেজ করা হাতটা কয়েকবার আলতো করে ছুঁয়ে দিল। অন্তঃপর কিছু একটা ভেবে আহিয়ান নিজের মাথার চুলগুলো খামছে ধরে ঘন ঘন দীর্ঘশ্বাসে টেবিলের উপর থেকে 1 গ্লাস পানি ঢকঢক করে খেলো। সে অনুভব করতে পারছে না তার প্রেয়সীর হৃদয়ে ব্যাকুলতা।
কিন্তু সে তো নিরুপায়। বর্তমানে সামান্য কষ্টটুকু যদি দুজন সহ্য করতে না পারে, তাহলে ভবিষ্যতের কষ্টকর হয়ে যাবে, ভবিষ্যতে আরো কঠিন হয়ে দাঁড়াবে। তারা একেবারে আলাদা হয়ে যাওয়ার থেকে খানিকক্ষণের জন্য আলাদা থাকা শ্রেয়। আহিয়ান বিছানা থেকে নেমে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। দ্বিধার অশ্রুভেজা হাতটা এখনো তার বুকের বাঁ পাশে রাখা। বুকে ধুকপুক শব্দটা যেন আজকে দ্বিগুণ হারে বেড়েছে। আহিয়ান হাত দিয়ে চেপে ধরে আছে, তবুও থামতে পারছে না। শব্দটার সাথে সে অনেক অনেক আগে থেকে পরিচিত। প্রিয় মানুষের সঙ্গ পেলেই হবার কথা, কিন্তু আজ ধুকপুকিনিটা বেড়েছে প্রিয় মানুষটাকে হারানোর জন্য। আর কোনো সুখের অনুভূতি হচ্ছে না। ব্যথা যে হৃদয় ছিঁড়ে যাচ্ছে। ক্ষমতা থাকলে হৃৎপিণ্ডটা শরীর থেকে আলাদা করে সরিয়ে রাখতো কষ্টের সময়, কিন্তু তা কি আর মানুষের সাধ্য আছে? তারপর অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি আমার দোকারানির কষ্টটা কমিয়ে দাও। তার কষ্ট যে আমার হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে বলেই ছেলেটা ধপ করে হাঁটু করে ফ্লোরে বসে পড়ল। কথাই আছে, ছেলেদের কাঁদতে নেই, তারা সব সময় সমস্যার সমাধান করতে জন্মায়। প্রিয় মানুষটার সুখ খুঁজতে বেড়ায় দেশ থেকে দেশান্তরে। কষ্টগুলো যদি দেখানো যেত, তাহলে একটা মেয়ে বুঝতো তার প্রিয়তম কতটা কষ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মেয়েরা তো কাঁদতে পারে, কাঁদতে কাঁদতে বলতে পারে তাদের কষ্টের সমস্যার কথা, কিন্তু ছেলেরা তো পারে না। এদের মতো আহিনরাও কাঁদতে পারে না। নিজের প্রেয়সীকে সুখে থাকার চিন্তা, ভবিষ্যৎ, কেরিয়ার ও বাবা মায়ের স্বপ্ন সব কিছু মিলিয়ে ভেবে পা ফেলতে হয়। আহিয়ান কিছুক্ষণ বসে রইল অন্ধকার আকাশের দিকে চেয়ে। দূর থেকে ভেসে আসছে ফরজের আজানের শব্দ, চারিপাশে তাড়াতাড়ি সকাল হওয়ার পায়তারা। কিন্তু আহিয়ান চায় আজকের রাতটাই একটু দীর্ঘ হোক। তার প্রিয় মানুষটা আর একটু থাকুক তার পাশের রুমে। সকাল হলে তো বোকা মেয়েটা ছেড়ে চলে যাওয়ার পায়তারা জোগাবে, কিন্তু প্রকৃতি তো আর নিয়মে চলে থাকে। থামানোর ক্ষমতা কি কোনো সাধারণ মানবের আছে? আহিয়ান উঠে রুমে এলো, তারপর ফ্রেশ হয়ে ফরজের নামাজের জন্য বের হলো। নিচে আসতে দেখা হলো পাপা, মাম্মা, দাদু ও চাচুর সাথে। আহিয়ান গলা খেকি দিয়ে নিজেকে একটু স্বাভাবিক করে ওদের সাথে ফরজের নামাজ পড়ার উদ্দেশ্যে বেরিয়ে গেল। ফরজের আজানের ধ্বনি ভেসে আসতেই নিস্তব্ধ রাতের বুক চিরে বের হয় নতুন সকালের সূচনা। মসজিদে মিনার থেকে দেশে এসে মধুর সুরে কণ্ঠ। আজান যেন পুরো পরিবেশ থেকে পবিত্রময় করে তোলে। চারদিকে তখনও অন্ধকার, কিন্তু আকাশের এই কিনারটায় নীলচে আভা ভেসে উঠতে শুরু করেছে। খান বাড়ির কিছু কিছু ঘরে বাতি জ্বলছে। সকালে নামাজ পড়ে কোরআন তেলাওয়াতের সুর গড়ে তুলে প্রাণ প্রশান্তি। ধীরে ধীরে পূর্ব আকাশের আলো রেখা ঘন হতে থাকে। একে একে পাখিগুলো ঢেকে ওঠে, শালিক, ময়না, টিয়া, টুনটুনি, শিশির ভেসা ঘাসের সূর্যের প্রথম কিরণ পড়েছে মুক্তোর মতো ঝলঝল করে উঠল চারিপাশ। বাতাসে ভেসে আসা ভিজে মাটির গন্ধ, ফুলের সুবাস আর হালকা শীতলতা। ফরজের আজানের পর থেকে পুরো আলো ছড়িয়ে পড়ার সময়টুকু শুধু দিন শুরু, সূচনা বা শক্তি ও পবিত্রতা, তারা নতুন উদ্যমে প্রতীক। পুরুষরা নামাজ পড়ে এসে দেখল বাড়ির বৌমারা নামাজ শেষ করে পিছনের সকালের নাস্তা করার আয়োজনে ব্যস্ত দেখাচ্ছে। আহিয়ান এক পলক নিজের মা ও মামুনি কাকিমণির দিকে দেখে নিজের রুমের দিকে যাওয়া শুরু করলো, কিন্তু হঠাৎ নিজের রুমের দিকে যেতেই পা থেমে গেল। দরজাটা আধখোলা রেখে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। আহিয়ান বাইরে থেকে লক্ষ্য করলো দিদার লম্বা চুলগুলো ফোলার ছুঁয়ে গেছে। মেয়েটা বিছানায় এলোমেলো হয়ে শুয়ে আছে, পুরো বিছানায় চাদর এলোমেলো। বিছানার অবস্থা দেখে বোঝাই যায় যে কতটা নীরবে কান্নার সাক্ষী। মেয়েটা হয়তো কান্নাকাটি করে কিছুক্ষণ আগে ঘুমিয়েছে। চটপটি বাকি প্রহর কাটছে তার প্রমাণ বিদ্যমান করছে তার রুমে। আহিয়ান নিজের রুমে যেতে চাইতে পারল না। নিঃশব্দে ঢুকে পড়ল তিধার রুমে। চুলগুলো হাতের মুঠোয় পেঁচিয়ে বিছানায় তুলে রাখলো, কিন্তু মাথা যেখানে খাটের কোণে, তাই বারবার ফ্লোরে লাগছে। তাই আহিয়ান এবার তিধাকে কোলে তুলে সোজা করে শুয়ে দিল। তারপর ওর পাশে বসে হাতটা আলতো করে ধরে কপালে ঠোঁটের উষ্ণ স্পষ্ট ঠেকালো। প্রেয়সীর হাতটা যত্ন করে আগলে রেখে বলল, সরি জান পাখি, পারলে আমাকে ক্ষমা করে দিস প্লিজ। আমি কখনো চাইনি তোকে বিন্দু পরিমাণ কষ্ট দিতে, কিন্তু আমার কিছু করার নেই। এই কষ্ট কিছুই না,
সামনে তোর জন্য আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। আমি তোর পাশে থাকবো না, নিজেকে সামনে নিস। কখনো খুব বেশি রাগ হলে যত ইচ্ছে বকা দিস, কিন্তু ভুলে যাওয়ার চেষ্টা করিস না। যদি কখনো ভুলে যাওয়ার চেষ্টা করিস তো তোকে মেরে তোর পাশের কবরে আমি ঘুমাবো। তোর বাপ বলিস, পারলে ঠেকাবে। আহিয়ান যে মুহূর্তে উঠে বেরিয়ে যাবে ঠিক তখন দিদা আহিয়ানের হাতটা খামচে দিয়ে ধরে ঘুমের মধ্যে বিড়বিড় করে বলল, আমার আহিয়ান ভাইকে লাগবে, কেউ এনে দাও, তারে আমার শুধু আহিয়ান ভাইকেই লাগবে, লাগবে লাগবে। আহিয়ান চোখ তুলে তাকালো তার বোকারানির দিকে। কি মায়া মায়া চেহারা, গোলাপি ফোলা ফোলা ঠোঁট দুটো বেশি নজর কাটছে। আহিয়ান চোখ নামিয়ে নিল, তারপর কিছু একটা ভেবে দিদার ঠোঁটে শক্ত একটা চুমু দিয়ে হনহন করে চলে গেলেন নিজের রুমে। ঘুমের মধ্যে ঠোঁটের নরম স্পর্শ পেয়ে মেয়েটা নড়ে উঠল, তারপর ঘুরে আবার ঘুমিয়ে পড়ল। সকাল 8টা। খানবাড়ি ডাইনিং টেবিলে সবাই উপস্থিত। মিম আর আরিফ আজকে চলে যাবে, সাথে যাবে তিদা। তাছাড়া ছুটিতে থাকা প্রতিটি লোক নিজে নিজের কর্মস্থলে যোগ দিবে আজ। তা থেকে তানভীর, আরিফ, আদি, আবির, মোজাম্মেল খান, ইকবাল খান সবাই একসাথে রেডি হয়ে নিচে নেমেছে। এই সময় তিদা ও আহিয়া নিচে এসে বসলো। তা দেখে উষা মহাখুশি। তাদের সাথে তাদের বাবার বাড়িতে তিধা আপু যাচ্ছে শুনে, কিন্তু আদিবার মন খারাপ, বারবার বলছে, আমার আপু তুমি নিবে কেন? আবার আপুকে আমি দিব না, এসব বলে সকাল থেকে গাল ভুলিয়ে আছে। মিমরা চলে যাবে, তাই মেঘ, বন্যা, রায় বাহারি রকমের রান্নার আয়োজন করেছে। সকালের নাস্তা করতে করতে আরিফ বলো, আহিয়ানকে দেখতে পাচ্ছি না কেন? কথা শুনে আবির বলল, ফরজের নামাজ পড়ে আসার সময় বলল রাতে ঘুমটা নাকি ভালো হয়নি, তাই বোধহয় ঘুমাচ্ছে। আবিরের প্লেটে একটা পরোটি তুলে দিতে দিতে মেঘ বলল, ঘুমা, ছেলেটা পড়ালেখা যখন আবার শুরু করবে তখন আবার ব্যস্ততার মধ্যে পড়ে যাবে। অনেক রাত করে ঘুমানোই আবার ফরজের সাথে উঠে যাওয়া। ছেলেটা যতদিন দেশে আছে একটু রেস্ট করুক। তানভীর খেতে খেতে মাথা নাড়িয়ে বলল, বনু ঠিক বলছে। দিদা চুপচাপ খাচ্ছে, কিন্তু সে খুব করে চেয়েছিল আহিয়ান ভাইয়ের সাথে একবার দেখা হয়ে যাবে। একটু পরেই তো সে চলে যাবে, কিন্তু মানুষটা এলো না। বেলা 9টা। আরিফ বারবার মিমকে তাড়া দিচ্ছে রেডি হতে। সে মূলত মিমদের বাড়িতে নামিয়ে দিয়ে অফিসে যাবে। তার খুব দেরি হয়ে যাচ্ছে। মিম ও উষা রেডি হয়ে এসে নিচে সবার থেকে বিদায় নিতে শুরু করলো। এদিকে সিঁড়ি বেয়ে চুপচাপ সিঁড়ি বেয়ে নামছে তিধা। তার পরনে আহিয়ানের দেওয়া একটা বোকরা। সে এসে কলেজ থেকে বিদায় নিল, সকলে থেকে বিদায় নিল, আর বারবার তাকাচ্ছে সিঁড়ির দিকে। যদি মানুষটা একবার নামে, যদি মানুষটার সাথে একবার দেখা হয়ে যায়। কিন্তু পাষাণ মানুষটা নামলো না। কী ধরনের বুক ফেটে যাচ্ছে কান্নায়। মেঘ ও বন্যা তা লক্ষ্য করলো। বন্যা মাথায় হাত বুলিয়ে দিতে মেয়েকে অনেক কিছু বোঝালো, দুষ্টুমি করতে নিষেধ করলো, মিমের কথা শুনে চলতে বলল। বন্যা এসে বলল, কদিনের জন্য বেড়াতে যাচ্ছিস? আমরা কি আর তোর বিয়ে দিয়ে যাচ্ছি নাকি? এত কান্নার কি আছে? সেখানে ভালো না লাগলে আবার চলে আসবে। দিদার খুব করে বলতে ইচ্ছে করলো, খুবই, তোমার ছেলেটাকে আমাকে দিয়ে দাও না, আমি যত্ন করে আগলে রাখবো, কোনোদিন তার কষ্টের কারণ হব না। কিন্তু এটা কি আর মুখে বলার কথা? এই কথা কি আর কোনোদিন মুখে বলা হবে? রায় এগিয়ে এসে বলল, এত কান্নাকাটি করে যাওয়ার কি? তা তোকে ছাড়া বাড়ি ফাঁকা ফাঁকা লাগে। দিদা এবার মৃদু হাসলো। এখন আহিয়ানকে দেখা যাচ্ছে না, তাই দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল বাড়ি থেকে গাড়ির দিকে। গাড়িতে ওঠার আগ পর্যন্ত দিদা বারবার তৃতীয় ব্যালকনির দিকে তাকাচ্ছে, কিন্তু কেউ নেই। মিমের ডাকে চুপচাপ গাড়িতে বসলো। মুহূর্তে গাড়িটা বেরিয়ে গেল খানবাড়ি থেকে। খানবাড়ির ছাদ থেকে একজোড়া চোখ করুণ দৃষ্টিতে চেয়ে রইল দিদা যাওয়ার পানে। অপলক দৃষ্টিতে দেখলো তার পাগলিটা কতবার তাকিয়েছে তৃতীয়তলার ব্যালকনির দিকে। আহিয়ান একটা দীর্ঘশ্বাস ছাড়লো। ভিতরে যে কতটা তোলপাড় হচ্ছে তা কি তার পাগলিটা জানে? আর কোনোদিন জানবেও না। আজকে মিম ফুপি যেন তিধাকে নয়, তার কলিজাকে ছিঁড়ে নিয়ে গেল। আহিয়ান আকাশের পানে চেয়ে কয়েকবার দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর আনমানে গেয়ে উঠল। এলোমেলো ঝড়ে বুকে কিছুতেই থামে না। ছেলেটা হঠাৎ লক্ষ্য করলো, না চাইতেও কয়েক ফোঁটা পানি বেয়ে গাল বেয়ে পড়ল উত্তপ্ত ছাদের মেঝেতে। মুহূর্তে তা শুকিয়ে গেল। আচ্ছা,
কষ্টগুলো কিনা এভাবে ভ্যানিশ হয় না? তাহলে তো প্রতিটি মানুষের সুখী থাকতো, কারো কোনো কষ্ট থাকতো না। বেলা 11টা। আবির 12 বছর পর পা রেখেছে অফিসে। সেটা দেখে সকল কর্মচারীরা মহা খুশি। এখানকার কেউ কেউ আছে অনেক পুরনো, তারা কোম্পানির শুরু থেকে এখানে কাজ করছে। তবে তারা ছাড়া নতুনরা তাকে চেনে। আবিরের সাথে ভিডিও কলে ওদের কনফারেন্স হয়েছে অনেকবার। তাছাড়া আবিরের অফিস রুমটা এখনও ফাঁকা। দেশে যাওয়ার পর রাকিব কিংবা রাসেল কেউ ওই রুমে ভাগ বসায়নি।